we wish everyone a very happy new year and a good luck in 2020. ভ্যাকসিনকে সাধারণত যেভাবে রোগ প্রতিরোধের হাতিয়ার হিসাবে দেখানো হয়, বাস্তবে সেটি একটি ট্রোজান হর্স। বাইরে থেকে এটি সুরক্ষার প্রতীক হলেও ভেতরে লুকানো থাকে ভিন্ন উদ্দেশ্য। বিশেষ করে mRNA ভ্যাকসিনের ভেতরে গ্রাফিন অক্সাইড বা ন্যানো লেভেলের কৃত্রিম কাঠামো থাকে, যেগুলো কেমট্রেলসের মাধ্যমে ছড়ানো কণাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আকাশে যা ছড়ানো হয়, ভ্যাকসিনের মাধ্যমে তার সাথে শরীরের ভেতরে একটি সংযোগ তৈরি করা হয়। ভ্যাকসিন শরীরের জেনেটিক ও ইমিউন সিস্টেমে গভীর হস্তক্ষেপ করে। এটি ডিএনএর স্বাভাবিক আচরণে পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘমেয়াদে ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে। এই ক্ষতিগুলোই আসল উদ্দেশ্য নয়। আসল ভয়ঙ্কর বিষয় হল ভ্যাকসিন মানবদেহকে একটি রিসিভারে পরিণত করে। অর্থাৎ শরীরের ভেতরে এমন একটি বায়োলজিক্যাল গেটওয়ে তৈরি হয় যেটা ভবিষ্যতে বাহ্যিক সিগন্যাল গ্রহণ করতে সক্ষম। বাংলাদেশে 2025 সালে 12 অক্টোবর পুরো দেশে টাইফয়েড ভ্যাকসিনের নামে 9 মাস থেকে শুরু করে 15 বছরের কম বয়সী, অর্থাৎ পুরো একটা জেনারেশনের স্বাধীন চিন্তাভাবনাকে ধ্বংস করার জন্য প্রায় 5 কোটি বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার প্রচারণা চালিয়েছিল। শুধু ভ্যাকসিন না, সরকার আরও বলেছেন এই ভ্যাকসিন পেতে হলে বাচ্চাদের জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে। অর্থাৎ ডেটা আর শরীর চলে গেল তাদের হাতে। কেমট্রেলস এবং ভ্যাকসিন আলাদা কোনো প্রজেক্ট না, বরং একই পরিকল্পনার দুটি ধাপ। কেমট্রেলস দিয়ে প্রাইমারি এক্সপোজার দেওয়া হয় যাতে পুরো জনসংখ্যাকে একসাথে কভার করা যায়। এরপর ভ্যাকসিন দিয়ে সেই এক্সপোজারকে বুস্ট করা হয়। এই বুস্টিংয়ের মাধ্যমে ন্যানো পার্টিকেলগুলো সক্রিয় হওয়ার উপযোগী পরিবেশ পায়। ভ্যাকসিনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সল্ট বিশেষ ভূমিকা রাখে। এই অ্যালুমিনিয়াম কেমট্রেলসের মাধ্যমে সরিয়ে ঢোকা অ্যালুমিনিয়াম কণার সাথে রিয়্যাক্ট করে। এই রিঅ্যাকশনের ফলে কণাগুলো সহজে মস্তিষ্কে জমা হতে থাকে। এখান থেকেই একটা মানুষকে আচরণগত পরিবর্তন এবং মানসিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এটি কোনো তাৎক্ষণিক প্রভাব না, বরং ধীরে ধীরে গড়ে ওঠা একটি প্রক্রিয়া। কোভিড ভ্যাকসিন সরাসরি হত্যা করার জন্য ছিল না, বরং স্লো কিল কৌশলের অংশ ছিল। অর্থাৎ দীর্ঘ সময় ধরে ফার্টিলিটি কমিয়ে দেওয়া, শরীরকে দুর্বল করা এবং ভবিষ্যৎ প্রজন্মের সংখ্যা নিয়ন্ত্রণ করা। একবার শরীর এই ভ্যাকসিন ভিত্তিক গেটওয়ে হয়ে গেলে তখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে আবেগ, আচরণ ও সিদ্ধান্ত প্রভাবিত করা সহজ হয়ে যায়। ভ্যাকসিন শুধুমাত্র একটি মেডিকেল ইন্টারভেনশন না, বরং একটি প্রযুক্তিগত ইনস্টলেশন। কেমট্রেলস দিয়ে শরীরকে প্রস্তুত করা হয়, ভ্যাকসিন দিয়ে ভেতরে গেটওয়ে বসানো হয়, আর পরবর্তী ধাপে ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেই গেটওয়েকে ব্যবহার করা হয়। মানুষ তখন বুঝতেই পারে না তার শরীর আর মন পুরোপুরি তার নিজের নিয়ন্ত্রণে নেই, কারণ নিয়ন্ত্রণটি তখন চলে যায় অন্যজনের হাতে। এইবার চলুন মানব নিয়ন্ত্রণের তৃতীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপে। ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কোনো কম্পন বা তরঙ্গ 1 সেকেন্ডে কতবার দুলছে বা পুনরাবৃত্তি হচ্ছে। সহজ ভাষায় কোনো কিছু কত দ্রুত কাঁপছে বা নড়াচড়া করছে, সেটাই তার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির একক হল হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতবার কম্পন ঘটছে। আমাদের চারপাশের সব কিছুই কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে চলছে। শব্দ এক ধরনের কম্পন, তাই তার ফ্রিকোয়েন্সি আছে। আলো তরঙ্গ, সেখানেও ফ্রিকোয়েন্সি কাজ করে। বিদ্যুৎ প্রবাহ, রেডিও সিগন্যাল, টিভি, মোবাইল নেটওয়ার্ক সবই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে কাজ করে। আধুনিক সভ্যতা আসলে এক বিশাল ফ্রিকোয়েন্সি বেসড সিস্টেম। শুধু যন্ত্র বা প্রযুক্তি নয়, মানুষও এই নিয়মের বাইরে না। মানুষের শরীরের ভেতরের হৃৎস্পন্দন, কোষের ভেতরের বৈদ্যুতিক আদান প্রদান, এমনকি মস্তিষ্কের ব্রেন ওয়েভস, ডেল্টা, থিটা, অ্যালফা, বিটা সবই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক তরঙ্গ। এই দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখা হয় একটি বায়ো ইলেকট্রিক্যাল অর্গানিজম হিসেবে। এখন যদি এমন কোনো ফ্রিকোয়েন্সি তৈরি করা যায় যা মানুষের ভেতরের স্বাভাবিক ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় বা সেটাকে ডিস্টার্ব করে, তাহলে মানুষের শরীর ও মন সেই পরিবেশের প্রভাবে বদলাতে পারে। কিন্তু এই শক্তি সরাসরি কাজ করে না, এর জন্য আগে পরিবেশ প্রস্তুত করতে হয়। পরিবেশ প্রস্তুত না হলে শক্তি ঠিকভাবে ধরে না। হার্প বা আয়োনোস্ফিয়ারিক হিটার একা কিছু করতে পারে না।
প্রথম ধাপে আকাশকে কেমট্রেলের মাধ্যমে এমন অবস্থায় আনা হয় যেখানে শক্তি সহজে চলাচল করতে পারে, ছড়িয়ে পড়তে পারে এবং নিচের দিকে নামতে পারে। কেমট্রেলের মধ্যে থাকা অ্যালুমিনিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়ামের মতো কণাগুলো ধীরে ধীরে অ্যাটমসফিয়ারকে আয়োনাইজড করে এবং ইলেকট্রোম্যাগনেটিক্যালি কন্ডাক্টিভ বানায়। একবার আকাশ প্রস্তুত হয়ে গেলে ওপরের আয়নোস্ফিয়ার আর মাঝখানের অ্যাটমসফিয়ার একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এই প্রস্তুতি ছাড়া ওপরের কোনো শক্তির প্রভাব মাটির কাছাকাছি পৌঁছানো কঠিন। এখানে হার্প বা আয়নোস্ফিয়ারিক হিটার মূলত কাজ করে একটি এনার্জি ইনজেক্টর হিসেবে। এর কাজ হচ্ছে আকাশের ওপরের স্তরে শক্তি পাঠানো, ইএলএফ অর্থাৎ এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য এবং সেই তরঙ্গগুলোকে অ্যাম্প্লিফাই করার জন্য। হার্প সরাসরি মানুষের ওপর কাজ করে না, ওর কাজ শুধু ওপরে ঢেউ তোলা, ঠিক যেমন মাথা সিদ্ধান্ত নেয়, কিন্তু কাজটা হয় স্নায়ুর মাধ্যমে। আকাশ থেকে নামা ফ্রিকোয়েন্সি যদি কোথাও ধরা না পড়ে তাহলে সেটার প্রভাব ছড়িয়ে পড়বে না। এই জায়গায় আসে মাটির ওপর থাকা নীরব নেটওয়ার্ক, যেমন গোয়েন টাওয়ার। কোল্ড ওয়ার সময়কার গোয়েন টাওয়ারকে ব্যাকবোন হিসেবে ধরা হতো। এগুলো খুব লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যে ফ্রিকোয়েন্সি পাহাড়, ভবন, মাটি এমনকি পানির নিচ দিয়েও যেতে পারে। মানুষ সচরাচর টের পায় না, কিন্তু ইএলএফ তরঙ্গ শরীরের ভেতর দিয়ে চলে যেতে পারে। এরপর আসে সেল টাওয়ার। সেল টাওয়ার শুধু কল বা ইন্টারনেটের জন্য নয়, এগুলো লোকাল সিগন্যাল ধরে রাখে, শক্তিকে ছোট ছোট এলাকায় ভাগ করে এবং শহর বা গ্রামের জন্য একটি নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশ তৈরি করে। ওপরে হার্প ঢেউ তোলে, নিচে সেল টাওয়ার সেই ঢেউকে পাড়া মহল্লায় ভাগ করে দেয়। এইভাবে পুরো এলাকা কাভার হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় পাওয়ার লাইনস ও সাবস্টেশন। উচ্চ ভোল্টেজ লাইন, ট্রান্সফরমার, সাবস্টেশন সবই ইএলএফ রেঞ্জে কাজ করে। ফলে পুরো শহর এক ধরনের স্থায়ী ইলেকট্রোম্যাগনেটিক হামের মধ্যে থাকে। মানুষ আলাদা করে সেটা অনুভব না করলেও শরীর ধীরে ধীরে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। এখন আসে ভ্যাকসিনের বিষয়টি। ভ্যাকসিনকে একটি জৈবিক ইন্টারফেস হিসেবে কাজ করে, অর্থাৎ শরীরের ভেতরে এমন কিছু উপাদান ঢোকানো হয় যা বায়ো ইলেকট্রিক্যাল সিস্টেমকে আরও সেন্সিটিভ বা রিঅ্যাক্টিভ করে তোলে। যখন শরীর ভেতর থেকে বদলায় এবং বাইরে থেকে ফ্রিকোয়েন্সি বেসড এনভায়রনমেন্ট তৈরি থাকে, তখন মানুষের উপর প্রভাব ফেলাটা সহজ হয়। কেমট্রেলস আকাশ এবং মানুষের শরীর প্রস্তুত করে। হার্প এবং আয়নোস্ফিয়ারিক সিস্টেম ওপরে ফ্রিকোয়েন্সি শক্তি ইনজেক্ট করে। পরবর্তীতে সেই ফ্রিকোয়েন্সি শক্তি গোয়েন টাওয়ার, সেল টাওয়ার ও পাওয়ার গ্রিডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং সবশেষে ভ্যাকসিন মানুষের শরীরকে সেই ফ্রিকোয়েন্সির সাথে সিঙ্ক করার জন্য একটি অ্যান্টেনা হিসেবে তৈরি করে। পরবর্তীতে কেমট্রেল, ফ্রিকোয়েন্সি এবং ভ্যাকসিন একসাথে ব্যবহার করে এলিটরা বড় লক্ষ্য অর্জন করে, যেমন ওয়েদার ওয়ারফেয়ার, মাইন্ড কন্ট্রোল, পপুলেশন ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, গ্রাউন্ড পেনিট্রেশন, বায়োস্ফিয়ার কন্ট্রোল এবং ট্রান্সহিউম্যানিজম প্রিপারেশন। এই পুরো কাঠামোটা মূলত একটি ইন্টারকানেক্টেড সিস্টেম, যেখানে আকাশ, মাটি, প্রযুক্তি এবং মানুষের শরীর সবকিছু একই ফ্রিকোয়েন্সি বেসড নেটওয়ার্কের অংশ হয়ে যায়। এই সবকিছু একত্রিত হওয়ার পর মানুষের ওপর বহুমাত্রিক প্রভাব পড়া শুরু করে। প্রথমত, মানসিক ও বুদ্ধিবৃত্তিক স্তরে পরিবর্তন দেখা যায়। মানুষের চিন্তার গভীরতা কমে আসে, মনোযোগ ছড়িয়ে পড়ে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়। অনেক সময় নিজের ভাবনা আর বাইরের প্রভাবের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। ফলে মানুষ সহজেই ভয়, সন্দেহ ও বিভ্রান্তির মধ্যে আটকে পড়ে। এটা হচ্ছে মানসিক হস্তক্ষেপ বা কগনিটিভ ইন্টারফেরেন্স করা। দ্বিতীয়ত, আবেগ ও আচরণে অস্থিরতা তৈরি হয়। অকারণ রাগ, হতাশা, উদাসীনতা কিংবা অতিরিক্ত উত্তেজনা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। মানুষের মধ্যে সহমর্মিতা কমে যায়, সামাজিক বন্ধন দুর্বল হয়। এর ফলে সমাজে বিভাজন বাড়ে এবং মানুষ একে অপরের থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৃতীয়ত, শারীরিক ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব পড়া। ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়া, শরীর সবসময় সতর্ক অবস্থায় থাকা, মাথা ভার লাগা বা অস্বস্তিকর অনুভব করা। ফলে মানুষের শরীর তখন পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনের প্রতিও অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। চতুর্থত, সামাজিক ও সামষ্টিক স্তরে বড় পরিবর্তন ঘটে।
গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ভয় দ্রুত ছড়িয়ে পড়ে, মানুষ দলভেদে বিভক্ত হয়, বিশ্বাসের জায়গাগুলো ভেঙে যেতে থাকে। এতে করে একটি কালেকটিভ কনফিউশন তৈরি হয়, যেখানে সত্য মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে। পঞ্চমত, সিদ্ধান্ত গ্রহণ ও স্বাধীন ইচ্ছার ওপর প্রভাব পড়ে। মানুষ মনে করে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আগে থেকেই আবেগ ও ভয়ের মাধ্যমে প্রভাবিত করা থাকে। 2024-এর জুলাইতে নায়ক ছিল আবু সায়েদ। তারপর 1.5 বছর দেশকে গণধর্ষণ করে 2025-এর নায়ক বানিয়েছে জেনারেল ওসমান হাদি রাহিমুল্লাহকে। 2025-এর নভেম্বর মাসের 22 তারিখে হাদি একটা নিজস্ব ইউটিউব চ্যানেল ওপেন করে। ডিসেম্বরের 5 তারিখ তার জীবন নিয়ে একটা ভিডিও পোস্ট করে, যে ভিডিও না আগা আছে না মাথা আছে। কিন্তু হাদি 3টে কথা শুধু জোর গলায় বলতেন। প্রথমত, তাকে যদি হত্যা করা হয়। তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? আমি হয়তো মরে যাব, আমি এখন মরে যেতে পারি। আমি আমার টিম যদি মরে যায় মৃত্যুর দিন পর্যন্ত জানো গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুরে আমাদের গায়ে লাগে না। পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদের টিমকে মেরে ফেলেন, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, আমি শহীদ হয়ে গেছি। ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। আমি মরে যাওয়ার পরে আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর। লড়াই করে করে মরে যাব, মরার আগে আমি যেন মরে না যাই। লড়াই করতে করতে মরে যাচ্ছি। সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না। আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে, আমাদের জীবন চলে গেলে উচিত। আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে। আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে? আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায়, তারপর তোমাদের করণীয় কি? হাদি ভাই মরে না, আমাদের বুকে আছে হাদিদের চেতনা। এবং তার যদি বিচার করতে না পারেন, শান্তির পোড়া তোরা করবি না বিচার, বিচার করাই তোরা পেয়ে যাবি পার। ভাবছিস সহজেই দেব করে মাফ, বিচার তো করবি, ডাক দিও বাপ। স্বরাষ্ট্র বোকা চোদানা বানের ভং, চালে মারা করে দেব চোদলিং পং। ওসমান হাদি, আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি এটা করার জন্য বলি, এবং তা করেছে। দ্বিতীয়ত, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি তার অতিরঞ্জিত ভালোবাসা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন? সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে, পৃথিবীতে এই নজির নাই। যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিতে একটু একটু অ্যাক্টিভ হচ্ছে, জনতার পক্ষে দাঁড়াচ্ছে, খুবই কমন ব্যাপার, ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কারণ হাদি চেয়েছিল হাদির মৃত্যুর পর যাতে বিএনপিরাও রাস্তায় নেমে আন্দোলন করে, কিন্তু মিশন ফেল হয়ে যায়। তৃতীয়ত, সে নিয়মিত আলেম, হুজুর ও মাদ্রাসা নিয়ে কথা বলেছে। তারা জানত কোন জায়গায় টিপ মারলে পুরো বাংলাদেশ একসাথে লাফ মারবে। সেই কারণে হাদি সচেতনভাবেই মাদ্রাসা ও ধর্মীয় আবেগকে ব্যবহার করে নিজের জন্য একটি সহানুভূতির জায়গা তৈরি করে। পরবর্তীতে এইসব মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের কাপড় তো খুলেছেই, পাশাপাশি ইসলাম ধর্মের মান সম্মান সব রাস্তায় রাস্তায় করেছে। 11ই ডিসেম্বর সে একটি ভিডিও পোস্ট করে, যেখানে সে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুরো অর্থের হিসাব সবাইকে জানিয়ে দেয়, এবং ডিসেম্বরের 12 তারিখে সে যা বলেছিল তাই হয়েছে। এরপর হয় এক হাস্যকর সিআইডি তদন্ত। ফুটেজে দেখা যাচ্ছে হাদি ছিল রিকশার ডান পাশে এবং হাদির ভাইকে দেখা যাচ্ছে রিকশার বাম পাশে। তাহলে শুট খাওয়ার পর বাম পাশে কিভাবে রাস্তার কোনায় এইভাবে ব্লাড গেল তা আমি কোনোভাবেই মিলাতে পারছি না। এরপর সিআইডিরা পেল 2টি গুলির খোসা, না মানে একটা। আসলে আমি জানি না গুলি মোট করেছে কয়টা আর খোসা তারা পেয়েছে কয়টা। এ সময় সোনালী রঙের 2টি গুলির খোসাও উদ্ধার করা হয়। তৎপরতা বেড়ে যায় পুলিশ, র্যাব, পিবিআই এর। খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায়, হাদির উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এই গুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি।
গুলি খাওয়ার পর হাদির মা জেনে যায় আসামি কারা। আমি ওরে পাঠাই দেবো আমেরিকা, যে তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারতের র আছে হাজার হাজার এখন আবার মির্জা আব্বাসের বিপরীতে হাঁটাশনের দাঁড়াইছে শত্রুর নাই। এবার হাদির ভাই যখন হাদিকে নিয়ে হাসপাতালে যায় তখন হঠাৎ করেই হাদি চেঞ্জ হয়ে যায়। আপনাদের কাছে কি একে হাদির মতো লাগছে? আচ্ছা, এখন অপারেশনের পর ডাক্তাররা খুলি আর গুলি নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ স্ক্রিপ্ট পুরোটা পেলেও গুলির ব্যাপারে কি বলতে হবে সেই স্ক্রিপ্ট ডাক্তার সাহেব হাতে পায়নি। তাই গুলি ভিতরে নাকি বাহিরে তা নিয়ে ডাক্তার সাহেব নিজেই কনফিউশনে আছে। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে ফেলে খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রোগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল স্যার? মোস্ট প্রবাবলি। আমরা এত হারিনেসের মধ্যে কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বুলেটটা বের হয়ে গেছে। কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে। সরাসরি নিয়ন্ত্রণ নয়, বরং ধীরে ধীরে দিক নির্দেশনা বদলে দেওয়াই হচ্ছে মূল কৌশল। সবশেষে দীর্ঘমেয়াদের এই ব্যবস্থা ট্রান্সহিউম্যানিজম প্রস্তুতির অংশ হয়ে দাঁড়ায়। মানুষ ধীরে ধীরে তার প্রাকৃতিক জৈব ছন্দ থেকে দূরে সরে যায়, প্রযুক্তি নির্ভর জীবন ছাড়া চলতে অক্ষম হয়ে পড়ে। শরীর, মন এবং প্রযুক্তির সীমারেখা ঝাপসা হয়ে যায়। এটি কোনো হঠাৎ আক্রমণ নয়, বরং ধীরে ধীরে চলা একটি নীরব যুদ্ধ, যেখানে সবচেয়ে বড় অস্ত্র হল ভয়, বিভ্রান্তি এবং মানুষের নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা।